আমিরাতে মার্কিন দূতাবাস ও তেল স্থাপনায় ইরানের হামলা, কাতারে সামরিক ঘাঁটিতেও আঘাত। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত খামেনি পুত্র মুস্তাবা, তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। I think they were going to attack first, and I didn't want that to happen. So if anything, I might have forced Israel's hand, but Israel was ready and we were ready. লেবাননেও একের পর এক হামলা ইসরায়েলের, জবাবে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তায় ভূমধ্য সাগরে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ও ব্রিটেন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তাবা খামেনির নাম ঘোষণা করেছে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ। গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, আইআরজিসির চাপে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এই পরিষদ। আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ জন্মভূমি মাশহাদে বাবার কবরের পাশে দাফন করা হবে। সর্বোচ্চ নেতা হত্যার উপযুক্ত জবাব দিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনসুলেট ভবনে হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম তেল স্থাপনায় ড্রোন হামলা চালায় ইরান। অন্যদিকে 1 মিনিটের জন্য ইরানে হামলা বন্ধ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। হামলায় এখন পর্যন্ত ইরানে 787 জন নিহত হয়েছেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হয়েছে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম। আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তাবা খামেনি বাবার স্থলাভিষিক্ত হয়েছেন। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মোস্তাবাকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করে আসছেন। ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই আইআরজিসির চাপেই ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ জন্মভূমি মাশহাদ শহরে বাবার কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা, যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান। সর্বোচ্চ নেতা হত্যার জবাবে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ফুজাইরার একটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন হামলা প্রতিহত করার সময় এই আগুনের সূত্রপাত হয়। একই সঙ্গে দুবাইয়ের মার্কিন কনসুলেট ভবনে হামলা চালিয়েছে ইরান। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডুলি বের হতে দেখা যায়। কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। একই দিনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের রামাত গান শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় যানবাহন ও একটি ভবন আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। ইরানের কুম শহরে অবস্থিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদর দফতর গুঁড়িয়ে দিয়েছে তেল আবিব। 1 মিনিটের জন্য ইরানে হামলা বন্ধ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা চলবে। ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ওপরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এই হামলায় তেহরানে অবস্থিত ইরানের কুদস ফোর্সের লেবানন শাখার কার্যনির্বাহী কমান্ডার দাউদ আলী জাদা নিহত হয়েছেন। জবাবে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। এ সময় তিনি ইরানের বিরুদ্ধে আরও জোরালো সামরিক অভিযানের হুঁশিয়ারি দেন। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, আমরা প্রতিবেদনে যেমনটি আসলে দেখছিলাম, এখনো পাল্টা হামলা এবং হামলা অব্যাহত রয়েছে। সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনি ঠিকই বলেছেন, পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রাতভর ইরানের মাটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এবং তারা বলেছে, আমরা যেমনটি প্রতিবেদনীতে দেখলাম, যে 1 মিনিটও ক্ষান্ত থাকবে না, এবং তারা লক্ষ্যবস্তু করেছে প্রতিটি স্থাপনা। আমার কাছে কিছু তথ্য আছে, আমরা সেই তথ্য নিয়ে আলোচনা করব। অবশ্যই। আমরা জানি এখন পর্যন্ত যে সৌদি আরব, দুবাই, কাতারে জ্বালানি স্থাপনা এবং মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে সৌদি আরবে যে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, সেই সিআইএ স্টেশনে হামলা চালানো হয়েছে বলে গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি। আরও একটি বিষয়, দুবাই কিন্তু মার্কিন কনসুলেট অর্থাৎ দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে, এবং হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে আগুনের ধোঁয়া উঠতে। একই সঙ্গে কাতারে যে জ্বালানি স্থাপনা রয়েছে এবং মার্কিন সামরিক ঘাঁটি যেটা রয়েছে, সেই ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
পেরেছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে ইরানের যে সক্ষমতা, সেই সক্ষমতা কতটুকু আছে। আচ্ছা, আমরা জানি যে যুক্তরাষ্ট্র এর মধ্যে বলেছে যে তারা তাদের যে সামরিক প্রতিরক্ষা সক্ষমতা, ব্যবস্থা সেই সক্ষমতা নিঃশেষ হয়ে গেছে। কিন্তু এই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এরকম দাবি করা হলেও ইরানের যে তাদের যে তৎপরতা, তাদের যে সামরিক পদক্ষেপ, সেটি কিন্তু একেবারেই তার উল্টো। আমরা জানি যে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তুলনামূলক কম মূল্যের যে ড্রোনগুলো তৈরি করেছে সেগুলো দিয়েই তারা আক্রমণ করছে। অর্থাৎ এই আক্রমণটা ইরানের পক্ষ থেকে যেভাবে করা হচ্ছে, সেটা হলো যে যুদ্ধটা যতটুকু টিকে থাকার লড়াই। আচ্ছা, এই অল্প দামের ড্রোনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল যে ক্ষেপণাস্ত্র সেগুলোকে প্রতিহত করতে যে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করতে হচ্ছে, আসলে এর প্রভাব আসলে কতটুকু? এর প্রভাব এখন পর্যন্ত যে হচ্ছে যে পাল্টা কিন্তু হামলা চালাচ্ছে ইসরায়েল। আমরা জানি যে তেহরানে হামলা চালিয়েছে, তেহরানের পাশাপাশি রাতভর লেবাননে হামলা হয়েছে। সেটি আসলে বলছিলেন। হ্যাঁ, আমরা যে বলছিলাম যে মার্কিন হামলায় ইরানের যে সব প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে। আরেকটি বিষয় হলো যে স্পেন কিন্তু বলেছে যে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না, এবং এরপরে কিন্তু ট্রাম্প স্পেনের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে মধ্যপ্রাচ্য থেকে কিন্তু এরই মধ্যে ৯,০০০ মার্কিন নাগরিককে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এটা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই যে যুদ্ধ, ইরানে যে হামলা চলছে অনবরত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, তাদের পক্ষে সমর্থন জানাতে এরই মধ্যে কিন্তু ব্রিটেন এবং ফ্রান্স মার্কিন রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে যে ন্যাটোভুক্ত যে দেশগুলো রয়েছে, সেই কিছু কিছু দেশ, সব দেশ না, কিছু কিছু দেশ কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের মনসম্মত দেওয়া হয়েছে। আমরা একটু এ সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে আসবো। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে সাইপ্রাসে বিমান ঘাঁটিতে ইরানের হামলার পর এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ছে ইউরোপের কিছু দেশ। স্থানীয় সময় মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্লস দে গলকে বাল্টিক সাগর থেকে ভূমধ্য সাগরে যাওয়ার নির্দেশ দেন। এর সঙ্গে থাকবে যুদ্ধবিমান ও ফ্রিগেট বহর। যুক্তরাজ্য ভূমধ্য সাগরের পূর্বাঞ্চলে যুদ্ধজাহাজ HMS ড্রাগন ও হেলিকপ্টার পাঠানোর ঘোষণা দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সাইপ্রাসে অবস্থানরত ব্রিটিশ সামরিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এদিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেটজ। তিনি স্বীকার করেছেন যুদ্ধ ইউরোপের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে, বিশেষ করে তেল ও গ্যাসের দামে। তবে বার্লিন এখনও সরাসরি সামরিক অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, জোট সরাসরি অভিযানে যোগ না দিলেও অনেক সদস্য দেশ লজিস্টিক ও ঘাঁটি ব্যবহারের সহায়তা দিচ্ছে। তার ভাষায়, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের পদক্ষেপকে ইউরোপের অনেক দেশ স্বাগত জানিয়েছে। তবে ব্যতিক্রমী অবস্থানও দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রকে স্পেনের কোনো সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। জবাবে মাদ্রিদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন ট্রাম্প। দ্বিপাক্ষিক চুক্তি ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানাতে হোয়াইট হাউসের প্রতি আহ্বান জানিয়েছে স্পেন। সম্ভাব্য বাণিজ্যিক নিষেধাজ্ঞার জন্য তারা প্রস্তুত বলেও জানিয়েছে সরকার। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পরমাণু কার্যক্রম ঠেকানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ নিলেও এই হামলাকে আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মনির, আমরা প্রতিবেদনটি দেখলাম। আমরা এই প্রতিবেদন দেখছি রবিউল, এবং এর আগেও আমরা যে গণমাধ্যমের বরাতে খবর পাচ্ছিলাম যে যেহেতু খামেনির মৃত্যুর খবর আসলে প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা যে উত্তরসূরি নির্বাচনের কোনো খবর। আপনি ঠিকই বলেছেন মনির। ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কিন্তু নিহত হওয়ার পর কিন্তু সবচেয়ে আলোচনা ছিল এই বিষয়টি যে পরবর্তীতে কে দায়িত্ব নিচ্ছে, তার এই দায়িত্ব, এবং এই দায়িত্বের উপরই কিন্তু নির্ভর করছে ইরানের শাসন ব্যবস্থা। আমরা এরই মধ্যে ইরান ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি যে তারই সন্তান, তারই ছেলে মুস্তাবা খামেনিকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মনোনীত করেছে তাদের। তবে এটা নিয়েও বিভিন্ন মতবিরোধ রয়েছে বিভিন্ন জায়গায়। তার বলা হচ্ছে যে IRGCর সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এবং এই ঘনিষ্ঠ সম্পর্কের কারণে IRGCর চাপের কারণেই তাকে এই পদে বসানো হয়েছে।
তবে এখন ভবিষ্যৎ বলবে যে ইরানের আসলে শাসন ব্যবস্থা কোন দিকে যাচ্ছে। এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট এসেছে যে যুক্তরাষ্ট্র যে আকাশপথে হামলা চালাচ্ছে, এই আকাশপথে হামলার পাশাপাশি স্থল হামলা না চালালেও সেখানকার যে সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে বা বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে অস্ত্র সরবরাহের কথা বলা হচ্ছে। এই যে সংঘাত চলছে, এই সংঘাতে তো অবশ্যই যে ব্যবসা বাণিজ্যে যে আন্তর্জাতিক যে ব্যবসা, সেই বাণিজ্যেও তো অবশ্যই প্রভাব পড়তে পারে। হ্যাঁ, আন্তর্জাতিক বাণিজ্যেও প্রভাব পড়েছে। এই সংক্রান্ত আমার কাছে তথ্য আছে, আমরা একটু দেখতে চাই। জি, অবশ্যই। ইরানের যে পারমাণবিক স্থাপনা এবং সেখানে IAEA জাতিসংঘের যে পরমাণু যে পর্যবেক্ষণ সংস্থা, সেই পর্যবেক্ষণ সংস্থা কিন্তু বলেছে যে নাতানস যে পারমাণবিক স্থাপনা সেখানে হামলা হয়েছে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি সেইখানে পরমাণু বোমার কোনো প্রমাণও তারা পায়নি। আরেকটি বিষয় যে এই যে হামলার কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, আপনি নিশ্চয় জানেন। এই হরমুজ প্রণালী দিয়েই কিন্তু বিশ্ব বাণিজ্যের অধিকাংশ 20% জ্বালানি সরবরাহ হয়ে থাকে। কিন্তু এর কারণে কিন্তু ইউরোপের বাজারে জ্বালানিতে দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে। কাতারে হামলার কারণে তাদের LNG উৎপাদন বন্ধ করে রেখেছে। কিন্তু ইউরোপের এই দাম বাড়লেও ইউরোপের যে কর্তৃপক্ষ তারা বলছে যে গ্যাস এবং জ্বালানি তেলের সরবরাহ নিয়ে তারা মোটেও চিন্তিত নয়, তাদের পর্যাপ্ত মজুদ রয়েছে। আরেকটি বিষয় যে এই হরমুজ প্রণালীতে বাণিজ্য স্বাভাবিক করতে ট্রাম্প একটি ঘোষণা দিয়েছে। তিনি বলেছেন যে হরমুজ প্রণালীতে যে জাহাজ চলাচলের ক্ষেত্রে তাদের যে নৌবাহিনী, মার্কিন নৌবাহিনী, সেই মার্কিন নৌবাহিনী কিন্তু সব ধরনের নিরাপত্তা দেবে এবং তাদেরকে বহর করে তাদের সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে এই জাহাজ চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেছে। তবে সেই ক্ষেত্রে এই ট্রাম্পের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কতটুকু ফলপ্রসূ হবে সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। কারণ ট্রাম্প এক এক সময় এক এক কথা বলছে, কিন্তু তার বাস্তবে নানান রকম প্রতিফলন ঘটছে। আমরা জানি যে হরমুজ প্রণালীতে কিন্তু যে ইরানের যে সামরিক বাহিনী IRGC, তার একটা বড় প্রভাব রয়েছে। এই প্রভাব কাটিয়ে কতটুকু ট্রাম্প সফল হবে সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। প্রতিরোধ করতে পারে সেদিকে আসলে নজর এখন সবার। ধন্যবাদ রবিউল আপনাকে যুক্ত হওয়ার জন্য। মধ্যপ্রাচ্য সংঘাতের সবশেষ খবর জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। মধ্যপ্রাচ্য সংঘাতের উত্তাপ পৌঁছে গেছে ইউরোপের দুয়ারেও। এর মধ্যেই ফ্রান্স ও যুক্তরাজ্য মার্কিন ইসরায়েলি বাহিনীর পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য নিজেদের সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। নাটোভুক্ত বেশ কিছু দেশ তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগও দিচ্ছে। তবে স্পেন এতে অসম্মতি জানিয়েছে। জবাবে মাদ্রিদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের শুরু করা যুদ্ধ লড়ছে যুক্তরাষ্ট্র। একদিন আগে এমন মন্তব্য করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এবার ইসরায়েল ইস্যুতে সামনে আসলো ট্রাম্প প্রশাসনের মতভেদ। রুবিওর এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ইসরায়েলের সমস্ত দায়ভার নিজ কাঁধে তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন তেল আবিব তেহরানে হামলার উস্কানি দেয়নি, বরং তিনি নিজেই নেতানিয়াহুকে এই যুদ্ধে জড়িয়েছেন। তিনি দাবি করেন ইরান যুক্তরাষ্ট্র আলোচনার সময় তিনি আন্দাজ করেছিলেন যে তেহরান আগে মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন মার্কিন হামলায় ইরানের বিমান বাহিনী, নৌবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মার্কিন সেনারা 1700-র বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানান ট্রাম্প। বলেন মার্কিন সামরিক অভিযান শেষ হতে হতে ইরানের সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। I think they were going to attack first, and I didn't want that to happen. So if anything, I might have forced Israel's hand. But Israel was ready and we were ready. ট্রাম্পের মতে সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি ইরানের নতুন নেতা আগের মতোই ক্ষতিকর হয়। তিনি বিদেশে নির্বাসিত রেজা পাহলভিকে ভবিষ্যতে নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করেন না। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন ইরানের মধ্য থেকেই নতুন নেতা বেছে নেওয়া উচিত হবে। এ সময় ট্রাম্প জোর কণ্ঠে দাবি করেন ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির পরবর্তী সব উত্তরসূরি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। ট্রাম্প বলেন এখন ইরানের সঙ্গে আলোচনার সময় পার হয়ে গেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
ইরান ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অসম লড়াই। ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে তাদের ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ পর্যন্ত। এপিক ফিউরি হামলার প্রথম 24 ঘন্টাতেই প্রায় 70 কোটি 80 লাখ মার্কিন ডলার খরচ হয়েছে। ইরানে অপারেশন এপিক ফিউরি নামে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকেই ব্যয় নিয়ে জোর আলোচনা শুরু হয়। আনাদোলা এজেন্সির বরাতে এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, হামলার প্রথম 24 ঘন্টাতেই যুক্তরাষ্ট্রের প্রায় 70 কোটি 80 লাখ মার্কিন ডলার খরচ হয়েছে। হামলার আগে বিমান ও নৌবহর পুনর্বিন্যাস সহ সামরিক প্রস্তুতিতে অতিরিক্ত প্রায় 6 কোটি 30 লাখ ডলার ব্যয় হয়েছে। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে এক একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ। বিশ্লেষকদের মতে এই ব্যয়ের বৈষম্যই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হয়ে উঠেছে। পাশাপাশি কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ইরানের কাছে বিভিন্ন ধরনের ড্রোনের মজুদ রয়েছে 80,000 থেকে 1 লাখ। মাসিক উৎপাদন সক্ষমতা বিবেচনায় নিলে তারা দীর্ঘ সময় ধরে হামলা অব্যাহত রাখতে পারে। যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি ইন্টারসেপ্টরের দাম প্রায় $1.5 কোটি এবং পুনরায় উৎপাদনের সময় লাগে কয়েক বছর। এমন পরিস্থিতিতে কম খরচের বিকল্প খোঁজা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্বল্প মূল্যের গাইডেড রকেট এবং ইসরায়েলের আয়রন ড্রিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রতি শটে খুব কম খরচে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য কয়েক দশক ধরে প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েলি গোয়েন্দারা। গত 6 মাসে সেই পরিকল্পনায় প্রযুক্তিগত ও মানব গোয়েন্দা সহায়তা দেয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উদ্ধৃত করে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দ্য গার্ডিয়ান। মাত্র 60 সেকেন্ডের ব্যবধানে তেহরানের সমন্বিত একাধিক হামলায় খামেনি সহ শীর্ষ 7 নিরাপত্তা কর্মকর্তা এবং তার পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য নিহত হন। একই অভিযানে আরও প্রায় 40 জন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। কয়েক দশকের প্রস্তুতি আর শেষ 6 মাসে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ও মানব গোয়েন্দা সহায়তায় পরিকল্পনাটি চূড়ান্ত রূপ পায়, এমনটাই জানিয়েছে দ্য গার্ডিয়ান। বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করার কৌশলগত অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে কেউ কেউ একে সম্ভাব্য কৌশলগত ভুল বলেও সতর্ক করেছেন, কারণ নেতৃত্বের শূন্যতা অনেক সময় আরও কঠোর ও অনির্দেশ্য শক্তির উত্থান ঘটাতে পারে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বহু বছর ধরে ইরানে তথ্যদাতা, লজিস্টিক্স ও অপারেটিভদের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলে। খামেনির দৈনন্দিন রুটিন, নিরাপত্তা বলয় এবং ঘনিষ্ঠদের উপর চালানো হয় নিবিড় নজরদারি। এসব তথ্যের সঙ্গে যুক্ত হয় সিআইএর সিগন্যাল ইন্টেলিজেন্স, ফোনালাপ, অবস্থান ও বৈঠকের সময়সূচি সংক্রান্ত তথ্য। প্রতিবেদন অনুযায়ী হামলার সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ছিল খামেনি ঠিক কখন নির্দিষ্ট কম্পাউন্ডে উপস্থিত থাকবেন এই তথ্য। যুক্তরাষ্ট্রের আড়িপাতা ও ইসরায়েলের মানব গোয়েন্দা তথ্য একত্র করে নিখুঁত লক্ষ্য নির্ধারণ করা সম্ভব হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। বিদেশে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের দীর্ঘ ইতিহাস থাকলেও এর আগে কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করেনি ইসরায়েল। তাদের সামরিক গোয়েন্দা সংস্থার এক সাবেক প্রধান এই হামলাকে কৌশলগত ও অভিযানগত বিশাল চমক বলে আখ্যা দিয়েছেন। ইসরায়েলি বিশ্লেষকদের সতর্কবার্তা, গুপ্ত হত্যা কখনো স্থায়ী সমাধান নয়। হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যা করেও সংগঠনগুলো টিকে আছে। এক সাবেক সিআইএ কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ে শক্তিশালী মানব গোয়েন্দা নেটওয়ার্ক ছিল ইসরায়েলের। অভিযানটি 60 সেকেন্ডে শেষ হলেও এর পেছনে ছিল বছরের পর বছরের প্রস্তুতি। আধুনিক যুদ্ধ এখন তথ্য, অনুপ্রবেশ ও সঠিক সময় নির্বাচনের উপর নির্ভরশীল। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে এই হামলা চালানো হয়েছে বলে দাবি উঠেছে। তবে সমালোচকদের প্রশ্ন, কংগ্রেস বা জাতিসংঘের অনুমোদন ছাড়া এমন সামরিক অভিযান কতটা বৈধ?
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আইনি ও কূটনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। মার্কিন প্রশাসন বলছে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেছেন এবং আসন্ন হুমকি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সমালোচকদের প্রশ্ন, কংগ্রেস বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া এ ধরনের হামলা কতটা বৈধ। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো দেশের বেসামরিক হলেও সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এমন নেতা সক্রিয় সংঘাতের সময় বৈধ লক্ষ্য হতে পারেন। তবে যদি যুদ্ধ শুরুর প্রক্রিয়াই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তাহলে সেই লক্ষ্যবস্তু বৈধ হলেও হামলাটি অবৈধ বলে গণ্য হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ ১২,৩৩৩ অনুযায়ী হত্যা নিষিদ্ধ। তবে আত্মরক্ষা বা সশস্ত্র সংঘাতের অংশ হিসেবে চালানো হামলা সেই নিষেধাজ্ঞার আওতায় পড়ে কিনা তা নিয়ে রয়েছে ভিন্ন মত। সব মিলিয়ে বিদেশি রাষ্ট্রনেতাকে হত্যার এই ঘটনা আন্তর্জাতিক আইন, মার্কিন সংবিধান ও যুদ্ধের নীতিমালাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ফিলিস্তিনেও অব্যাহত ইসরায়েলি আগ্রাসন, পশ্চিম তীরে দখলদারের হামলায় 2 ভাই নিহত। ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় বর্তমানে খাদ্যাভাবে 16 লাখ গাজাবাসী। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর সংঘাত ছড়িয়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। তবে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য এখনও স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যে গেল 2 দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক অভিযানের উদ্দেশ্য নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন তিনি। এদিকে নেতানিয়াহুর লক্ষ্য ইরানের ইসলামী প্রজাতন্ত্র ধ্বংস করে দেয়া, অন্যদিকে তেহরানের সংজ্ঞায় বিজয় মানে টিকে থাকা। তবে শেষ পর্যন্ত এই যুদ্ধ কোথায় গড়াবে তা এখনও অনিশ্চিত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার চতুর্থ দিনেও অস্পষ্ট কোন দিকে যাচ্ছে যুদ্ধের মোড়। এরই মধ্যে সংঘাত ছড়িয়েছে গোটা উপসাগরীয় অঞ্চলে। যুদ্ধ শুরু হলে তা নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন। তবে সব পক্ষেরই নির্ধারিত কিছু লক্ষ্য থাকে, যা অর্জন তাদের বিজয় হিসেবে বিবেচিত হয়। বিশ্লেষকদের মতে ট্রাম্প এমন এক যুদ্ধ শুরু করেছেন যা প্রকৃতপক্ষে তার নয়। তাহলে প্রশ্ন আসে, ইরান আক্রমণ করে যুক্তরাষ্ট্রের ফায়দা আসলে কোথায়? মার্কিন প্রেসিডেন্ট তার ফ্লোরিডার বাসভবন মার-এ-লাগো থেকে যুদ্ধের ঘোষণা দেন। তিনি বিজয়ের যে ধারণা দেন তা এক ধরনের চেকলিস্টের মতো। ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প মাটির সঙ্গে মিশিয়ে দেয়া এবং দেশটির নৌবাহিনী নিশ্চিহ্ন করে দেয়া, সেই সঙ্গে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে অকার্যকর করা যাতে তারা যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিরুদ্ধে হামলা চালাতে না পারে। এছাড়া তেহরানের শাসন ব্যবস্থাকে এতটাই দুর্বল করে দেয়া যাতে ইরানের জনগণই ক্ষমতা দখল করতে পারে। তবে ইতিহাস বলছে, কেবল আকাশপথে হামলা চালিয়ে কোনো শাসন ব্যবস্থা উৎখাতের নজির নেই। ইরাক বা লিবিয়ায় শাসন ব্যবস্থা পরিবর্তন সম্ভব হয়েছিল স্থল অভিযানের মাধ্যমে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর হিসাব কিছুটা ভিন্ন হলেও লক্ষ্য একই, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেয়া। বহু দশক ধরে তেহরানকে প্রধান হুমকি হিসেবে দেখে আসছে তেল আবিব। নেতানিয়াহুর বিশ্বাস, ইসলামী প্রজাতন্ত্র পারমাণবিক অস্ত্র তৈরি করে ইসরায়েল ধ্বংস করতে চায়, তাই ইরানকে ভেঙে দেয়াই তার অন্যতম লক্ষ্য। এছাড়া নিরাপত্তা ব্যর্থতার দায়ে অনেক ইসরায়েলি তাকে দায়ী করেন। ইরানের বিরুদ্ধে নির্ধারিত বিজয় তাকে রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে পারবে বলে বিশ্বাস তার। তবে তেহরানের সংজ্ঞায় বিজয় মানে শাসন ব্যবস্থায় টিকে থাকা। ইসলামী প্রজাতন্ত্রের কাঠামো গড়ে উঠেছে বহুস্তরীয় রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উপর। ইসলামী রেভলিউশনারি গার্ড, আইআরজিসি এবং বাসিজ বাহিনী শুধু সামরিক শক্তিই নয়, অর্থনৈতিক ও আদর্শিক ভিত্তিও নিয়ন্ত্রণ করে। শীর্ষ নেতৃত্ব নিহত হলেও ব্যবস্থাটি ধসে পড়বে এমন নিশ্চয়তা নেই, বরং মার্কিন মিত্রদের এই আগ্রাসন শাসন ব্যবস্থাকে আরও সংহত করতে পারে। তাই শেষ পর্যন্ত এই যুদ্ধ কোথায় গড়াবে তা এখনো অনিশ্চিত। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি অভিযানের প্রতিবাদে উত্তাল বিশ্বের নানা শহর। প্রতিবাদে গর্জে উঠছে মার্কিন নাগরিকরাও। যুক্তরাষ্ট্রের জর্জিয়া, সান ফ্রান্সিসকো ও নিউ ইয়র্কের রাস্তায় বিক্ষোভে নামে শত শত মানুষ। তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানান তারা। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পোড়ানো হয় মার্কিন পতাকা।
ইরানের যৌথ হামলার প্রতিবাদে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিক্ষোভ করেন অনেকে। পতাকা পুড়িয়ে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা জানান তারা। অভিযোগ করে বলেন, এই হামলা আঞ্চলিক অস্থিরতা বাড়ানোর পাশাপাশি বেসামরিক প্রাণহানি ঘটাচ্ছে। মধ্যপ্রাচ্যে কর্মরত প্রায় 24 লাখ ফিলিপিনো শ্রমিকের নিরাপত্তা এবং তেলের দামের সম্ভাব্য ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আন্দোলনকারীরা। প্রতিবাদ হচ্ছে যুক্তরাষ্ট্রের ভেতরেও। জর্জিয়ার আটলান্টায় স্টেট ক্যাপিটাল ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা নো ওয়ার অন ইরান বলে স্লোগান দেন। তারা যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট কমিয়ে জনসেবায় ব্যয়ের দাবি জানান। একই রাতে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে শত শত মানুষ সমাবেশ করে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। অনেকে অভিযোগ করেন, এই সংঘাত মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আমি এখানে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাতে এসেছি। আমার পরিবার, আমার সব আত্মীয় স্বজন এখন বোমা হামলার শঙ্কায় বাস করছে। আমরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই দেশকেই আক্রমণ বন্ধের আহ্বান জানাচ্ছি। নিউ ইয়র্কেও চলছে প্রতিবাদ। শহরের কলম্বাস সার্কেলে জড়ো হয়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কড়া সমালোচনা করেন। তাদের বক্তব্য, এই যুদ্ধ মার্কিন জনগণের নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের ফল। রাস্তা জুড়ে স্টপ দ্য ওয়ার ইন ইরান স্লোগান তুলে তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানানো হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। তেহরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহতের পর ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবানন সহ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। সরাসরি সংঘাতে জড়িত ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবানন সহ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। ইসরায়েল ও ইরানের হামলা পাল্টা হামলা অব্যাহত আছে। সংঘাতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি জড়িত। তবে এখন অনেক দেশই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়াচ্ছে এই সংঘাতে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য আগের ইরাক, আফগানিস্তান যুদ্ধে অংশ নিলেও এবার সরাসরি যুদ্ধে জড়ায়নি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কাতারের আল উবায়েদ ঘাঁটির সুরক্ষায় RAF টাইফুন মোতায়েন করেছেন। তবে ইরানের বিরুদ্ধে সংঘাতে অংশ না নেওয়ার কথাও স্পষ্ট করেন তিনি। ইরানের মিত্র রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মস্কো এটিকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত সশস্ত্র আগ্রাসন বলছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খামেনির হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। তেল বাণিজ্যে ইরানের ঘনিষ্ঠ চীন অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান ও সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানোর দাবি জানায় চীন এবং ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাজ্য ও জার্মানির নেতাদের সঙ্গে যৌথ বিবৃতিতে জানান, উত্তেজনা সবার জন্য বিপজ্জনক। এদিকে প্রতিবেশী ইরাক খামেনির মৃত্যুতে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। বাগদাদ বলছে এটি আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খামেনি হত্যাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন এবং ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়েছেন। এছাড়া উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে অবৈধ আগ্রাসন ও সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইরানের তীব্র সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান বিশ্বে অপরাধীদের দুর্বল করে। আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে কানাডার সমর্থন রয়েছে। ইরানকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস বলেও উল্লেখ করেছে অটোয়া। সব মিলিয়ে উত্তপ্ত মধ্যপ্রাচ্য এখন বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার 8 জন নিহত, আহত 35। কিয়েভের পাল্টা আঘাতে মস্কোর তেল পরিশোধনাগারে কার্যক্রম স্থগিত। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন থনকুবেররা। উপসাগরীয় দেশগুলো থেকে সৌদি আরবে পৌঁছাতে ব্যক্তিগত জেট ভাড়ায় গুনতে হচ্ছে $3.5 লাখ মার্কিন ডলার। আকাশপথে বিশৃঙ্খলা, ক্ষেপণাস্ত্র হামলা আর ফ্লাইট বাতিলে রিয়াদ এখন হয়ে উঠেছে প্রধান এক্সিট রুট। ভিসা নীতিও শিথিল করায় সৌদি আরবকে ঘিরে বেড়েছে জরুরি সরিয়ে নেয়ার তৎপরতা।
ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের পর নতুন করে জ্বলে উঠেছে সংঘাত। তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে তেল আবিব, ওয়াশিংটন। থেমে নেই ইরানও। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি আবুধাবি, দুবাই, দোহা ও বাহরাইনে মার্কিন দূতাবাস লক্ষ্য করে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। এতে মধ্যপ্রাচ্য জুড়ে দেখা দিয়েছে অস্থিরতা। আকাশপথেও তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা। আগে যেসব দেশকে তুলনামূলক নিরাপদ ধরা হতো সেগুলো এখন অনিশ্চয়তায়। এতে মধ্যপ্রাচ্য ছাড়ার হিড়িক পড়েছে ধনকুবেরদের। সংঘাত ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো একের পর এক ফ্লাইট বাতিল করছে। আকাশপথ প্রায় স্থবির হয়ে পড়ায় ব্যক্তিগত জেট ভাড়ার চাহিদা রেকর্ড ছাড়িয়েছে। জরুরি ভিত্তিতে উপসাগর ছাড়তে রিয়াদ থেকে ইউরোপগামী একটি প্রাইভেট জেটের ভাড়া উঠেছে সর্বোচ্চ $3.5 লাখ পর্যন্ত। উচ্চমূল্যের এই বহর ব্যবহার করছেন বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিরা। রিয়াদ এখন নিরাপদ করিডোর। রাজধানীর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর মধ্যপ্রাচ্যের সচল থাকা কয়েকটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি। দুবাই থেকে প্রায় 10 ঘন্টার সড়ক পথে রিয়াদ পৌঁছাতে ব্যক্তিগত নিরাপত্তা সংস্থাগুলো বহর ভর্তি SUV বুক করছে। সেখান থেকে ভাড়া করা হচ্ছে ব্যক্তিগত বিমান। ভিসা নীতিও শিথিল করায় অনেক দেশের নাগরিক আগাম অনুমতি ছাড়াই অন অ্যারাইভাল ভিসা পাচ্ছেন। ওমানের রুট ইরানি হামলার পর বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথ হিসেবে সৌদি আরবের গুরুত্ব আরও বেড়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদিও নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থির, তবুও এই মুহূর্তে মধ্যপ্রাচ্য ছাড়ার সবচেয়ে কার্যকর পথ হয়ে উঠেছে রিয়াদ। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানে হামলার পাশাপাশি ফিলিস্তিনে অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। পশ্চিম তীরে দখলদারের হামলায় 2 ভাই নিহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে সংঘাতের জেরে ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় বর্তমানে গাজায় অন্তত 16 লাখ বাসিন্দা খাদ্যাভাবে ভুগছেন। যদিও ধীরে ধীরে সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। এদিকে টানা 4র্থ দিনের মতো বন্ধ রয়েছে আল আকসা মসজিদ। পুরো মধ্যপ্রাচ্য জুড়েই যেন চলছে ইসরায়েলের আগ্রাসন। ফিলিস্তিনের পশ্চিম তীরে কারিয়ুট গ্রামে বসতি স্থাপনকারীদের হামলায় মোহাম্মদ ও ফাহিম মুয়াম্মার নামে 2 ভাই নিহত হয়েছেন। রামাল্লা ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান বাসিন্দারা প্রথমে একটি বুলডোজার তাদের বাড়ির কাছে ঘোরাফেরা করতে দেখেন। কয়েক মিনিট পর 10 জনের বেশি বসতি স্থাপনকারী আগ্নেয়াস্ত্র নিয়ে আশপাশের বাড়িতে হামলা চালায়। স্থানীয়রা প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে সেনারা কাঁদানে গ্যাস ছোড়ে। ইরানে হামলার পর চেকপয়েন্ট বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স পৌঁছাতে বিলম্ব হয়। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে সাময়িকভাবে বন্ধ থাকা গাজায় মানবিক সহায়তা প্রবেশের প্রধান পথ কেরেম শালোম ক্রসিং শিগগিরই পুনরায় খুলে দেওয়া হবে। ইসরায়েলি সরকারি সংস্থা জানিয়েছে ধাপে ধাপে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম ও জরুরি পণ্য ঢুকতে দেওয়া হবে। তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রবাহ নিয়ন্ত্রিত থাকবে। WFP জোর দিয়ে বলছে সময় মতো এই পথ পুনরায় চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গাজার বাজার ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। স্থানীয় উৎপাদন প্রায় বন্ধ, আর অধিকাংশ পরিবার পুরোপুরি বাইরের সহায়তার উপর নির্ভরশীল। সর্বশেষ IPC বিশ্লেষণ অনুযায়ী গাজার প্রায় 16 লাখ মানুষ তীব্র খাদ্য অনিরাপত্তায় ভুগছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সব সীমান্ত ক্রসিং দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মুখপাত্র জানিয়েছেন স্থানীয় মজুদ কমে আসায় জরুরি সেবা সীমিত সক্ষমতায় চালাতে হচ্ছে। আঞ্চলিক উত্তেজনার অজুহাতে টানা 3য় দিনের মতো আল আকসা মসজিদ বন্ধ রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনী মসজিদ প্রাঙ্গণ ও ওল্ড সিটির ফটকগুলোতে অতিরিক্ত সীমান্ত পুলিশ ও বিশেষ ইউনিট মোতায়েন করেছে। প্রবেশপথগুলোতে কড়াকড়ি আরোপ করে কার্যত এলাকাটিতে সামরিক নিয়ন্ত্রিত অঞ্চলে পরিণত করা হয়েছে। স্থানীয় সূত্র জানায় নামাজ আদায় করতে আসা বহু মুসল্লিকে গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন ইরানে হামলা গাজা থেকে দৃষ্টি সরানোর কৌশল হিসেবে ব্যবহার করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনে দোনেৎস্ক, খার্কিভ সহ বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 35 জন। এদিকে ইউক্রেনীয় ড্রোন হামলার পর রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত নভরোসিস্ক বন্দরের শেসখারিস তেল পরিশোধনাগারে জ্বালানি উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে ইউক্রেনের জন্য ক্ষেপণাস্ত্র জোগাড় করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সমগ্র বিশ্ব জুড়েই যেন বাড়ছে যুদ্ধের দামামা। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অব্যাহত আছে রাশিয়ার হামলা। স্থানীয় সময় মঙ্গলবার দোনেৎস্ক অঞ্চলে 136টি ড্রোন ছুড়েছে রাশিয়া। এর মধ্যে বেশ কিছু ড্রোন প্রতিহত করা হলেও ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। দোনেৎস্ক ছাড়াও সুমি, খেরসন, পোলতাভা, জাপোরিঝিয়া ও খার্কিভ অঞ্চলেও হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। বেশ কিছু আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি ট্রেন চলাচল বিলম্বিত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে ইউক্রেনীয় ড্রোন হামলার পর রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত নভরোসিস্ক বন্দরে সেচ খারিজ তেল পরিশোধনাগারে জ্বালানি উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থার দাবি, তাদের ড্রোনগুলো টার্মিনালের 7টির মধ্যে 6টি লোডিং সুবিধা ও আশপাশের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র জোগাড় করা কঠিন হয়ে পড়তে পারে। তিনি আশঙ্কা করেন, যুক্তরাষ্ট্র ও মিত্ররা নিজেদের প্রতিরক্ষায় পেট্রিয়েট সহ উন্নত ইন্টারসেপ্টর বেশি ব্যবহার করলে বৈশ্বিক সরবরাহে চাপ পড়বে। একই সময়ে তেলের দাম বাড়লে রাশিয়ার যুদ্ধযন্ত্র অর্থনৈতিক সুবিধা পেতে পারে, এ নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন রাশিয়া সংঘাত তার অগ্রাধিকারের তালিকার শীর্ষে রয়েছে। ইউক্রেনের মানবাধিকার সংস্থার দাবি, 2025 সালের শেষ পর্যন্ত অন্তত 337 জন ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে নির্মমভাবে হত্যা করেছে রাশিয়া। কিয়েভের হিসাবে প্রায় 7000 ইউক্রেনীয় রুশ হেফাজতে রয়েছে, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও আছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতে পালিত হয়েছে রঙের উৎসব দোল পূর্ণিমা। দেশের বিভিন্ন জায়গার মতো রঙিন মুখে একে অন্যকে রাঙাতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরেও। তবে এবারের উৎসবে সবার মুখেই ছিল ইরান ইসরায়েল যুদ্ধের কথা। হোলি উৎসবের মধ্য দিয়ে তাই শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন ভারতীয়রা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। রাধাকৃষ্ণের প্রেমলীলা থেকে উচ্চারিত হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় আয়োজন দোল পূর্ণিমা বা হোলি উৎসব। মঙ্গলবার সকালবেলা থেকেই ভারতের বিভিন্ন রাজ্যের মতো রঙিন হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাও। দোল উৎসব অনেক জায়গায় বসন্ত উৎসব হিসেবেও পালিত হয়। সেই উৎসবে চলে গান, নৃত্য, এমনকি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানও। লাল, সবুজ, গেরুয়া, হলুদ নানা রঙের আবিরে উৎসবে সামিল হওয়া মানুষের মুখ ছিল বর্ণময়। হিন্দু ধর্মাবলম্বীদের মতে হোলি মূলত প্রেম ও শান্তির উৎসব। ইরান ইসরায়েল সংকটে চরম অস্থিরতা ও অশান্তি ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। তাই এদিন সবার মুখেই ছিল যুদ্ধ নয়, শান্তির বার্তা। যুদ্ধ কেউ চাই না, যুদ্ধ মানুষকে ধ্বংস করে, যুদ্ধ সৃষ্টি করে না। আমি বিশ্বাস করি দোল সম্প্রীতির উৎসব, বিভাজনের নয় সংযুক্তিকরণের উৎসব। আসুন জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলে একে অপরকে আলিঙ্গন করে শান্তির কথা বলি। ধ্বংস নয়, শান্তি চাই। এই রঙিন উৎসবের মধ্যে দিয়ে একটা শান্তির বার্তা যদি আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি, আমাদের এই ভারতবর্ষ বা এশিয়া মহাদেশের কান্ট্রিগুলোর মধ্য থেকে। এই বছরটা আমরা খুব সামান্য ছোট করে ফুলের মাধ্যমে আমরা করছি। এখানে আবির থাকছে কিন্তু ফুলটাই ম্যাক্সিমাম। কলকাতা ছাড়াও এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শান্তিনিকেতনও দোল উৎসবে সামিল হন হাজার হাজার মানুষ। রঙের উৎসবে মেতে উঠতে দেখা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর 24 পরগনা জেলার বসিরহাট এলাকাতেও। সনাতন ধর্মীয় মতে এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। রাধাকৃষ্ণের শাশ্বত প্রেম ও ভক্তির প্রতীক হিসেবেই এই দিনটি পালিত হয়ে আসছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমিরাতে মার্কিন দূতাবাস ও তেল স্থাপনায় ইরানের হামলা, কাতারে সামরিক ঘাঁটিতেও আঘাত, সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত খামেনি পুত্র মুস্তাবা। লেবাননে একের পর এক হামলা ইসরায়েলের, জবাবে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাত। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তায় ভূমধ্য সাগরে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ও ব্রিটেন। এবং ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, 8 জন নিহত, আহত 35। কিয়েভের পাল্টা আঘাতে মস্কোর তেল পরিশোধনাগারে কার্যক্রম স্থগিত। এ ছিল আন্তর্জাতিক সময়ের পর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন অর্জিতা ফ্রাজিন। ধন্যবাদ মনির।
সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।